আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীকে হত্যার সাথে ভারতীয় নতুন করে ষড়যন্ত্র ছিল কিনা? আর এই সাঈদী সহ জামাতকে নির্মূল করা ভারতীয় এজেন্ডা, এটা তো আজকে দিনের আলোর মতো পরিষ্কার। ফোন আলা একজনে ফরওয়ার্ড করেছে, ইন্ডিয়ান একজন লোক এখানে এসেছিল অল্প সময়ের জন্য, হোটেল ইন্টারকন্টিনেন্টালে ছিলেন। অ্যাট দ্য সেম টাইম দু একদিনের মধ্যেই এই সাঈদী হুজুরের ঘটনা ঘটেছে। তখন তার যে ফোন কথা বলছেন, তিনি বলছেন তুমি ইন্টারকন্টিনেন্টালে ছিল আমার বাসা, তো ওখান থেকে 15 থেকে 20 মিনিট আমার সাথে দেখা না করে চলে গেলা। তিনি বলছেন একটা জরুরি ইমার্জেন্সি অ্যাসাইনমেন্ট ছিল। আল্লামা দিলওয়ার হোসেন সাঈদীর পুরানো বক্তব্য শুনবেন। চট্টগ্রামের ঐতিহাসিক ময়দানে তিনি বলেছিলেন বাংলার আকাশে কালো মেঘের ঘনঘটা, পূর্ব থেকে উত্তর দক্ষিণ থেকে কালো মেঘ বাংলার আকাশকে ছেয়ে দিচ্ছে। বলেছিলেন 15-20 বছর আগে, আজকে সেটা সত্য প্রমাণিত। আমি আপনাদেরকে আজকে বলে দিয়ে যাচ্ছি, আমাদের বাবারা, এই যে ইয়ামিনের বাবা, মশিউরের বাবা বলেছে আমরা আমাদের সন্তানদেরকে প্রতিবাদ উৎখাতের জন্য, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, দেশে গণতন্ত্র আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠা করার জন্য উৎসর্গ করেছি। আমাকেও বারবার অন করে যে মিয়া এত মানুষকে গুম করে ফেলাইছে বাংলাদেশের সামরিক বাহিনী, পুলিশ বাহিনী, আনসার, চকিদার, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, সব জায়গায় ভারতীয় তাবেদাররা আজকে দখল করে আছে। তোমার মতো মানুষকে কিন্তু তারা বেশি দিন সহ্য করবে না। তুমি পুলিশের বিরুদ্ধে বলো, বিচারক আদালতের বিরুদ্ধে বলো, আরে ভাই তোমার গ্রেপ্তার হলে পুলিশ রিমান্ডে নেবে, পুলিশের বিরুদ্ধে বললো না। আদালত তো জামিন দেবে, আদালতের বিরুদ্ধে বলে না। আমার কথা পরিষ্কার আমরা বলেছি, সেই জায়গা থেকে বলছি জীবনের পরোয়া নিয়ে আমরা রাজনীতি করি না। এই যে গণ অধিকার পরিষদ রাজনীতি করে প্রোগ্রাম করে, আপনারা বলতে পারবেন কোন রাজনৈতিক দল গণ অধিকার পরিষদের মতো তরুণ সংগঠনকে পয়সা দিয়ে হেল্প করেছে, লোকবল দিয়ে হেল্প করেছে? কেউ করে নাই। আমাদের একজন নিঃস্বার্থ বন্ধু ছিলেন ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমাদের ছাত্ররা যখন জেলে গিয়েছে তিনি আদালতে গিয়েছেন। আজকে যদি জাফরুল্লাহ চৌধুরী বেঁচে থাকতেন, আমাদের এই ছাত্রদের মুক্তির জন্য তিনি আবারও বিচারপতিদের কোমরে গামছা লাগানোর হুমকি দিতেন। আপনাদের মনে আছে বিচারপতিদেরকে তিনি সাবধান করে বক্তব্য দিয়েছিলেন। আমরা বলছি, আমরা যেমন এই পল্টনে এই মাথা থেকে ওই মাথা লোকের লোকারণ্য সেই সমাবেশ করেছি, আবার এটাও সত্য 40-50 জন নিয়েও রাজপথে দাঁড়িয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 11,000 শিক্ষার্থীর ভোটে ডাকসুর ভিপি হয়েছি, আবার 20 জন শিক্ষার্থী নিয়েও ছাত্রলীগের পান্ডাদের সশস্ত্র প্রতিরোধের মুখেও আমরা পিছু হটি নাই। যত আমরা মামলা তত নির্যাতন করা হোক, আমরা পিছু হটব না। আমি এর আগে একটা সমাবেশ থেকে আমাদের এই যুগপৎ আন্দোলনের অন্যতম শরিক বিএনপি সহ সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলাম। আজকে গণতন্ত্র মঞ্চের একজন গ্রেপ্তার, গণ অধিকার পরিষদের এইচএসসি শিক্ষার্থী ইসমাইলকে 20 বছরের 22 দেখিয়ে মামলা দিয়ে জেলে রেখেছে। ছাত্রনেতা বিনিয়ামিনকে অন্যায়ভাবে জেলে রেখেছে। গণ অধিকার পরিষদের নেতা মশিউরকে অন্যায়ভাবে জেলে রেখেছে। খুলনা আমাদের ছাত্রনেতা সাইফুলকে অন্যায়ভাবে ডিবি তুলে নিয়ে জেলে রেখেছে। বিএনপি জামাতের তো হাজার হাজার, কেউ রেহাই পাচ্ছে না। এই জন্য বলছিলাম আন্দোলনের কৌশল বদলাতে হবে, আমাদেরও কৌশলী আন্দোলন করতে হবে। আমরা বলেছিলাম আসুন একদিন আমরা যেই যেই থানায় আমার ভাইদেরকে অন্যায়ভাবে গ্রেপ্তার করেছে সেই থানা ঘেরাও কর্মসূচি দেব। যখন বিএনপি বড় বড় সমাবেশ হয়, হোটেল অভিযান চালিয়ে পুলিশ কতিপয় লোককে গ্রেপ্তার করে, তো আমরা যদি ঘোষণা দেই আমার ভাইদের মুক্ত না করে আমরা সমাবেশ করব না, লক্ষ লক্ষ মানুষ নিয়ে যদি আমরা বিএনপি ঘেরাও করি, কয়েকটা গুলি করে মানুষ মারতে পারবো। আমরা তো জীবন দিচ্ছি, বন্দুকের নলের সামনে দাঁড়িয়ে প্রতিবাদ করছি। আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ খান বলেছে যে পুলিশ আমাদেরকে বলছে আপনাদেরকে অনুমতি নিতে হবে। আগে আমরা যখন বলেছিলাম যে চিঠি দিয়ে জানিয়েছি যে বরাবর ডিএমপি কমিশনার আমরা ঢাকায় অমুক জায়গায় একটা প্রোগ্রাম করবো, অবহিতকরণ এবং সহযোগিতা চাচ্ছি, এতদিন এইভাবে করেছি। এখন তারা আমাদের গলায় রশি লাগাতে চাচ্ছে গরু ছাগলের মতো, যেন টান দিতে পারে। যখন মন চাবে সভা সমাবেশের অনুমতি দিবে, যখন মন চাবে না দিবে না। কিন্তু আমরা বলেছি আমরা কোনো
অনুমতি নিয়ে সভা সমাবেশ করব না। আন্দোলন করা যাবে না, পুলিশ দিয়ে আন্দোলন বন্ধ করা যাবে না, গুলি করে আন্দোলন বন্ধ করা যাবে না। বন্ধুগণ, যেখানে সংবিধান, এই যে কাদের ভাই প্রধানমন্ত্রী হাসান মাহমুদ সংবিধানের নামে প্রতিনিয়ত যে তফসি জপে, সংবিধানের বাইরে যাওয়া যাবে না, সংবিধান অনুযায়ী নির্বাচন হবে, সংবিধানকে কাটাছেড়া করে, সেই সংবিধানেও আজকে 37, 38 অনুচ্ছেদে নাগরিকদের সভা সমাবেশ করার অধিকার সংবিধান দিয়েছে। তাহলে পুলিশ ভাই, আপনি কেন আমাদের সেই অধিকারকে কেড়ে নিয়ে সংবিধানের বিরুদ্ধে দাঁড়াবেন? আমাদের কথা পরিষ্কার, পুলিশের সাথে আমাদের কি সমস্যা আছে কোনো? কারোর সাথে বিচার বিভাগ, সামরিক বাহিনী, নির্বাচন কমিশন, কারোর সাথে আমাদের ব্যক্তিগত দ্বন্দ্ব নেই। আমরা বারবার বলছি, আজকে বাংলাদেশ যে সংকটের মুখে আছে, এই সংকটের একমাত্র পথ হচ্ছে এই সরকারকে পদত্যাগ করে সর্বদলীয় সরকার গঠন করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন, তাতে সবাই সেফ হবে। আর বাংলাদেশে আমরা রক্তপাত দেখতে চাই না, আর হানাহানি মারামারি দেখতে চাই না। তাই আমি সকল রাজনৈতিক দলগুলোকে আহ্বান জানাবো, কোন দলকে ক্ষমতা থেকে টেনে হেসে নামাতে নয়, জনগণের রাষ্ট্র প্রতিষ্ঠায়, জনগণের অধিকার প্রতিষ্ঠায় আসুন আমরা নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সকলে ঐক্যবদ্ধ হই। দাবি তো পরিষ্কার। কেন সরকার নয় করছে? কেন ভারতের সাথে মিলে বাংলাদেশের এই সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্রকে আজকে পৃথিবীর বুকে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করছে? কেন আজকে আল্লামা দেলোয়ার হোসেন সাইদির মতো একজন কোরআনে মুফাসসির, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন আলেম, তার জানাজাটা ঢাকায় হতে দিল না? এটা কি কোনো মুসলমান মেনে নিতে পারে? আজকে ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে এই জায়গাগুলো এবং দেশের বিভিন্ন জায়গায় যখন দায়মানা জানাজা পড়তে গেলে সেখানেও গুলি করে মানুষ মেরেছে। ওই চট্টগ্রামের ডাকাত, সন্ত্রাসী, খুনি, চকরিয়ার এমপি আপনারা দেখেছেন কিভাবে যুবলীগের গুন্ডাদেরকে অস্ত্র দিয়ে মিছিলে গুলি চালিয়েছিল। আমি বক্তব্য সংক্ষেপ করবো, এক মিনিটের মধ্যে শেষ করতে চেষ্টা করবো। সর্বশেষ একটা আহ্বান, বন্ধুগণ, আমি আগে বলেছি, এখনো বলছি, আগামী 3 মাস 6 মাস পরে যদি একটা নির্বাচন হয়, এই ছাত্র যুবক তরুণরা কেউ অনেকে এমপি নির্বাচন করার মতো বয়সের ক্রাইটেরিয়া পড়বে না। 1 6 নম্বর ফাইল, তোমার ফাইল ঠিক নাই, অনেকের থাকবে না।